গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি শিলং থেকে শুরু করছি। তো কালকে রাতে আমরা শিলংয়ে এসেছিলাম, একটা দুর্ঘটনায় মায়ের মোবাইলটা হারিয়ে গেছে। তো এখন আমরা শিলং থেকে বেরিয়ে পড়েছি, 3-4টে জায়গা দেখবো, দেখে আবার ওদিকে ডাউকির ওখানে কোনো জায়গায় হোটেল নেবো। একেবারে চেক আউট করে নিয়েছি আমরা হোটেল থেকে। তো আমরা প্রথমে এখন যাবো এয়ারফোর্স মিউজিয়াম, ওখান থেকে এলিফ্যান্ট ফলস, তারপর ডাউকি, তারপরে যদি টাইম থাকে তারপরে দেখা যাবে কোথায়। ওখানে ডাউকিতে অনেকটাই টাইম লাগে শুনেছি। তো এখন আমরা যাচ্ছি এয়ারফোর্স মিউজিয়াম। তো আমরা কালকে যখন আসছিলাম শিলংয়ে, তো তখনই দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ের কি সুন্দর দৃশ্য। আর আজকে শিলং থেকে যখন যাচ্ছি ডাউকির জন্য নামতে হবে, কিন্তু এখন যাওয়ার পথেও দৃশ্যটা খুবই সুন্দর। তো দেখতে দেখতে আমরা এয়ারফোর্স মিউজিয়ামের কাছাকাছি চলেই এসেছি। আর এখানে রাস্তার চারিদিকে কাজ হচ্ছে, সেটা বলেইছিলাম, তো সেটাই। চারিদিকে কাজ হচ্ছে, এত ধুলো যে গাড়ির কাজ নামিয়ে দেখা যাচ্ছে না। তো পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো হচ্ছে সেগুলোরই কাজ চলছে। তো আমরা এসে গেছি এয়ারফোর্স মিউজিয়ামে। তো টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর তার আগে সবার নাম, আধার কার্ড দেখতে চাইলো। তো ভেতরটা খুব সুন্দর করে সাজানো আছে। তো এখানে সব রয়েছে, সব বিলেদের ছবি রয়েছে, সব ছোটো ছোটো সব প্লেনের ডেমো করে রাখা আছে। এবং বিভিন্ন ধরনের যে পুরস্কার যারা পেয়েছিলেন সেগুলো সব এখানে সাজিয়ে রাখা রয়েছে। আর একটা দেয়াল জুড়ে পুরো প্লেনের সব ছবি রাখা রয়েছে, কোন প্লেন কোন সালে তৈরি হয়েছিল সেগুলো সবই রয়েছে। আর মাঝখানে অনেক প্লেন মিসাইল এগুলো ডেমো করে রাখা রয়েছে, সেগুলোই দেখছি আমরা ঘুরে ঘুরে এখন। আর এর ভেতরে একটা প্লেন চালানোর ব্যবস্থা রয়েছে কম্পিউটারে, ওটা আধা ঘন্টার জন্য 100 টাকা নেয়। আর এখানে অফিসারদের সব র্যাঙ্ক ওয়াইজ ড্রেসও রাখা রয়েছে। আর মিউজিয়াম থেকে বেরোনোর পরে একটা বিশাল বড় হেলিকপ্টার রাখা রয়েছে। তো ওটা দেখে আশেপাশে অনেক ছোটো ছোটো সব প্লেন রাখা রয়েছে, সেগুলো আমরা দেখতে এলাম। আর এইটুখানি এরিয়ার মধ্যেই ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে। বাইরে যে এরিয়াটা রয়েছে ওখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর যাওয়াও যাবে না। ওই যে এটার বাইরেটাতেই রাস্তাটা যেটা আছে, ওখানে সাধারণ মানুষ কেউ যেতে পারবে না, ওখানে সব নো এন্ট্রি করা রয়েছে। আর এখানে একটা ছোট্ট দোকান আছে, অনেকটি ঘর সাজানোর সব শোপিস পাওয়া যাচ্ছে, কিন্তু দামটা খুবই বেশি এখানে। আর মিউজিয়াম থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একটা ব্র্যান্ডেড কোম্পানি একটা দিয়ে দিয়েছে, সব বিভিন্ন অ্যাডিডাস, রিবক এইসব কোম্পানির সব জ্যাকেটগুলো বিক্রি হচ্ছে 50% প্রায় ডিসকাউন্টে। এরকম আমাদের এখানে ফটোগুলো আছে, সেরকমই ব্যাপার। তো এবার আমরা কিছু একটু খেয়ে একেবারে গাড়িতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা বেরিয়ে পড়লাম এখন এয়ারফোর্স মিউজিয়াম দেখে। এখন আমরা যাব এলিফ্যান্ট ফলসের দিকে। আর রাস্তার সৌন্দর্যটা দেখো, অসাধারণ। মানে পলিউশন ছাড়া যে আকাশ যত সুন্দর দেখতে, সেটা এখানে দেখা যাচ্ছে। পুরো সাদা আকাশ। একটু রাস্তায় কাজ হচ্ছে বলে ধুলো রয়েছে, তো সেই জন্যই। এছাড়া একবার আকাশটা দেখো, এদিকে চারিদিকে এখানকার রাস্তার কাজ হচ্ছে, পাহাড় কেটে কেটে রাস্তা বড় করছে, কিন্তু ওপরটা দেখো, আকাশটা অসাধারণ দেখতে লাগছে এখান থেকে। পুরো সোজা চলে গেছে রাস্তা, দেখতেও সুন্দর লাগছে। ছোট ছোট গ্রাম করা আছে এগুলো। এখন আমরা যাব এলিফ্যান্ট ফলসে। আমরা এসে গেছি এলিফ্যান্ট ফলসে। তো গাড়ি এখানেই পার্কিং করে আমাদের যেতে হবে এলিফ্যান্ট ফলসের জন্য। তো এই বাঁ দিক দিয়ে নিচে নামতে হবে, তারপরেই আমাদের এলিফ্যান্ট ফলসে যেতে হবে। আর নামার আগে এখানে আসামের সব কাঠের অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, কেউ চাইলে তোমরা কিনতেই পারো। আর নামার প্রথমে একদম গেটের সামনে এখানে অসমীয় ড্রেস ভাড়া দিয়ে সেই ছবি তোলার ব্যাপারটা রয়েছে। দেখতেই পাচ্ছি সবাই কি সুন্দর ছবি তুলছে এখানে অসমীয় ড্রেসগুলো পরে। তো এখানে ভাড়া পাওয়া যায়, সেটা কত করে না আমি ঠিক বলতে পারবো না। আর আমরা এসে গেছি অলরেডি এলিফ্যান্ট ফলসের এখানে। জল নেই যদিও বা, যেহেতু আমরা শীতকালে গেছি, তো জল নেই, একদম হালকা করে জল পড়ছে। আর বর্ষা এলে পুরো ভরা জল পাবে। ওই দেখতে খেয়ে নিই বাদাম চাট। আমরা 20 টাকা একটু বাদাম চাট নিয়ে নিলাম। আর সকালবেলা আকাশও পরিষ্কার,
তো আমাদের নিচে নামতে হবে, নাহলে পুরো ফইটা পাওয়া যাবে না। সেদিক দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এখানে যেখানেই নামবো না কেন ওই 50-100টা সিঁড়ি এখানকার কোনো ব্যাপার না, চারিদিকে প্রচুর হাঁটা হচ্ছে, প্রচুর। এর আগের দিন আমি সেটাই বলেছিলাম যে কারো যদি পায়ের প্রবলেম থাকে তাহলে মেঘালয় ট্যুরটা না করাই বেটার। বাট হেঁটে নামার পরে আমাদের সার্থক হলো এত সুন্দর একটা ফলস দেখে সকালবেলায়। আর এখানে দাঁড়িয়ে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম ডাউকির জন্য। কারণ ডাউকি অনেকটা যেতে হবে আর এখন অনেক টাইমও লাগবে। আর মেঘালয়ের সৌন্দর্য নিয়ে কোনো কথাই হবে না, এত সুন্দর ভিউ, এত সুন্দর। মানে আকাশ দেখো, পুরো পরিষ্কার আকাশ, রাস্তাঘাটও সেরকম পরিষ্কার, মানে কোনো কথা হবে না, এত সুন্দর পরিবেশের মধ্যে। আর একবার ভিউটা দেখো, ডান দিকে পাহাড় আর বাঁ দিকে একটা নদী, বাট শুকিয়ে গেছে, কি সুন্দর ভিউ। বাট আমরা যাবো ডান দিকে না, বাঁ দিকে। ডান দিকে সোজা চলে আছে, আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে গেলে ডাউকি। তো রাস্তাঘাট খুবই সুন্দর। তো ডাউকির ওখানে যাব, ওখানে গিয়ে টিকিট করতে হবে ডাউকি। অসাধারণ অসাধারণ। ডাউকি যাওয়ার পথে একটা জায়গায় এত সুন্দর একটা ভিউ করলাম, তো ড্রাইভার দাদাকে বললাম দাঁড় করাতে। তো ড্রাইভারদের দাঁড় করালো, আমরা এখন একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো তোমরা একটু দেখো কত সুন্দর ভিউটা, মানে কোনো কথা হবে না, এত সুন্দর এই ভিউটা। পুরো মেঘে ঢাকা, দূরে সেই মেঘ দেখা যাচ্ছে, আর কি সুন্দর ভিউ। আর এদিকে রাস্তার কাজ হচ্ছে, পাহাড় কেটে কেটে রাস্তাও বানাচ্ছে। তো ডান দিকে পাহাড় আর বাঁ দিকে পুরো খাদ। আর খাদের এই ভিউটা দেখো, শুধুমাত্র ভিউটাতেই পয়সা, মানে এত দূরে যাওয়া, এত পয়সা খরচা করে, এত কষ্ট করে যাওয়া, এত সুন্দর একটা ভিউ দেখার জন্যই যাওয়া, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই। কলকাতায় যেটা দেখাই যাবে না। তো অসাধারণ, আকাশটা যেরকম সুন্দর লাগছে আর নিচের দিকটায় পুরো মেঘে ঢাকা, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তো ড্রাইভার দাদাকে বলেছি রাস্তায় যদি আরও কোনো ভালো ভিউয়ের পয়েন্ট থাকে যেন দাঁড় করায়। তো দেখা যাক যাওয়ার পথে আর কোনো ভালো পয়েন্ট আছে কি না। অসাধারণ লাগছে, মানে কোনো কথা হবে না। আর আমরা মার্চ মাসে এসেছি বলে তাও হালকা মেঘ আছে, আর বৃষ্টি সেরকম পাইনি। বাট দাদা বলছিল যে বর্ষাকালে যদি কেউ আসে, মানে পুরো মেঘে ঢাকা থাকে রীতিমতো, মানে ওই দূরের পাহাড়ও কিচ্ছু দেখা যাবে না, পুরো মেঘে ঢাকা থাকে, মানে এতটাই মেঘ হয়। আর এবার আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। তো এখানে 20 টাকা করে টিকিট করতে হবে, টিকিট করার পর ঢুকতে হয় ভেতরে। তো এই দোকান থেকে এখানের থেকে, মানে এগুলো একটা বাড়ির মধ্যে ভিউ পয়েন্ট করে রেখেছে, 20 টাকা করে টিকিট। চারিদিকে ভালো, বেশ সুন্দর ভিউটা। সেই নিচে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাড়ি, আমরা কতটা উপরে একবার দেখো। আর এই যে পুরো আকাশে এই ঘোলাটে যে ভাবটা, এটা কিন্তু পুরো মেঘ, পুরো মেঘ। এই যে ঘোলাটে যে, মানে মেঘালয় যে নাম, মানে এই ঘোলাটে জায়গাটা পুরোটাই মেঘ। এই ঘোলা ঘোলা যে দেখা যাচ্ছে, পুরো মেঘের ঢাকা রীতিমতো। বর্ষাকাল হলে মেঘটা আরও পরিষ্কারভাবে বোঝা যায়, বাট এছাড়া পুরো মেঘের ঢাকা রয়েছে এখন। আর ভিউটা দেখো চারিদিকে, পুরো সেই আমি যখন সিনেমায় সেই বা ইউটিউবে যখন সেই লাদাখের রাস্তাগুলো থেকে পুরো সেম লাগছে, মানে সোজা রাস্তা, কোথাও কিছু নেই, পুরো পরিষ্কার। আর এমনিতেও মেঘালয়ের দিকটা খুবই পরিষ্কার। আর আমরা প্রায় ডাউকিতে এসেই গেছি। বা ডাউকি কিন্তু ওই নদীটার নাম না, এই গ্রামটার নাম ডাউকি, এটা সবাই ভুল করে। তো আমরা এসে গেছি, সেই দেখা যাচ্ছে নীল জল। তো এখানে টিকিট করতে হবে। আর রাস্তায় তোমাদের অনেকে ধরবে, গাড়ি দাঁড় করাবে যে যাওয়ার জন্য, তো কেউ ওখান দিয়ে যাবে না, কারণ ওখান থেকে গেলে দালালদের এতে ধরলে তোমার রেট অনেক বেশি পড়বে। এমনি ডিরেক্ট কাউন্টারে চলে আসবে, 1200 টাকা নেবে 1 ঘন্টার জন্য, আর 800 টাকা নেবে 45 মিনিটের জন্য। এই যে টিকিট করে নিলাম এখানে। আর একটা বোটে 3 জন, 3 জনের বেশি অ্যালাউ করবে না কাউকে, মানে তোমরা 3 জন থাকবে আর যে মাঝি থাকবে 1 জন, মানে 4 জন।
এই যে টিকিট করে নিয়েছি 1200 টাকায় 1 ঘন্টা। এই নিয়ে আমাদের দেখি এই দাদাই আমাদের নৌকো নিয়ে যাবে। তো কতটা নিচে নামতে হবে, মিনিমাম 50টা সিঁড়ি আছে। আর সেই যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটে করে আমাদের নিয়ে যাবে। আর এখানে এই যে দাদাটা হচ্ছে বাংলাদেশ থেকে সিগারেট নিয়ে এসছে। তো এখানে সবাই বিক্রি করছে, যারা যারা কিনছে সিগারেট, কুলের আচার, এই দাদাটা নিয়ে এসে বেচছে। আর এই যে দূরে যে জায়গাটা, এই জলটার ঠিক ওপরে শুকনো যে ল্যান্ডটা রয়েছে, ওটা পুরোটাই বাংলাদেশ। আর ইন্ডিয়ার একটুখানি একটা কোণ মতো রয়েছে, ওটা ফেরার পথে যখন আসবো দেখাবো। তো এই নৌকো করে আমরা এখন যাবো। সেই দাদা নৌকো ঠিক টাইনে আনছে, আমরা ওতে করে যাবো এখন। তো আমরা বেরিয়ে পড়েছি ডাউকির। জলটা দেখো, পুরো পরিষ্কার জল। আর ভিউটা দেখো, দুদিকে পাহাড় দিয়ে পুরো ঘেরা, আর জলটা পুরো পরিষ্কার। আমার ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে booking.com গিয়ে আপনি ডাউকি ক্যাম্প দিয়ে সার্চ করবেন, আপনারা ওখানেও দেখতে পাবেন এখানে ক্যাম্পিং রাতে থাকার জন্য। সেখান দিয়ে আপনারা বুকিং করতে পারেন। খুব সুন্দর জায়গা। তবে আমি বলবো যে জায়গাটা এত সুন্দর জায়গা, কেউ নোংরা করবেন না, এখানে সেখানে জলে কোনো ময়লা ফেলবেন না, তাহলে জায়গাটা আরও সুন্দর থাকবে। যেখানে যা খাবেন সেগুলো নির্দিষ্ট জায়গাতেই সবাই ফেলবেন। আমার বাঁদিকেই সব টেন্টগুলো দেখা যাচ্ছে, এখানে থাকার জন্যই সব বুক করতে পারেন। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর এইখানে এই ওপর দিয়ে সব পাথরের উপরে বসে, একটু লক্ষ্য করুন, ক্যামেরায় যায় না কতটা বুঝতে পারছেন, সবাই মাছ ধরার জন্য ছিপ নিয়ে বসে আছে, সবাই মাছ ধরছে এখান থেকে। মানে এখানে এই ডাউকি, এখানে কিন্তু অনেক মাছও রয়েছে, আর অনেকটা গভীর। দেখে মনে হচ্ছে গভীর নেই, বাট অনেক গভীর জল এখানকার। তো সেটা একটু সাবধানে সবাই। সামনে এই যে পাথর দিয়ে যে জায়গাটা দেখতে হচ্ছে, এখানেই সবাইকে নামিয়ে ওখানটা একটু ঘোরার মতো, মানে ঘোরার ব্যবস্থা রয়েছে। ওখানে 15-20 মিনিট থাকার পর আবার রিটার্ন। এই হচ্ছে ডাউকির পুরো ব্যাপারটা। আর এখানে সব ছোটো ছোটো দোকানও করা আছে, ফলমূল সব বিক্রি হয়, ফল কেটে বিক্রি হয়। তো এখান দিয়ে চাইলে খেতে পারো, ফল আছে, জুস আছে, বিভিন্ন ধরনের সব জিনিস। আর অসাধারণ এই জায়গাটা, অসাধারণ। তো দেখা যাক, দাদাকে একবার রিকোয়েস্ট করবো এই দিকটা নিয়ে আসার জন্য, নৌকোটা নিয়ে, তাহলে একটা ভিডিও বানাবো রিলসের জন্য। জলের স্রোতটা দেখো শুধু একবার। তো এখানকার মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট। তো এবার নৌকে উঠবো, উঠে দেখবো, দাদাকে রিকোয়েস্ট করে যদি সামনে দিয়ে একবার নিয়ে যায়। এই দাদাকে বলি, দাদা কি বলে দেখি। তো নিয়ে এসছে দাদা, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো যে জলটা আসছে সেটাই। তো এবার ফিরছি, ফেরার পথেও বেশ সুন্দর দৃশ্যটাও। তো যেটা দেখতে পাচ্ছ, প্রতিটা বোটেই 3 জন করে আছে, মানে 3 জন, আর একজন যে মাঝি তিনি। আর পাহাড় কেটে কেটে কি সুন্দর, মানে অটোমেটিক কেটেছে না কেটে করেছে বুঝতে পারছি না। আর দেখো কি সুন্দর ধাপে ধাপে সব পাহাড়গুলো কাটা।
তো সামনে যে পাহাড়টা রয়েছে, পাহাড়টার ঠিক পেছন দিকে গেলে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা দেখা যাবে। জাস্ট পাথরটা টপকালেই ইন্ডিয়া বাংলাদেশ, এই যে ঠিক এদিকটাই এইটুখানি এরিয়া হচ্ছে ইন্ডিয়া, আর বাকি ওদিকটা পুরোটাই রয়েছে বাংলাদেশ। তো ইন্ডিয়ার এদিকটা মানে নদীটা দিকটা পড়েছে ইন্ডিয়াটা, আর শুকনো দিকটা পুরোটাই বাংলাদেশে। তো আগে সবাইকে যেতে দিত এদিক ওদিক, এখন পুরো কাঁটাতার দিয়ে আটকে দিয়েছে। তো এই ঝামেলাটা যে হলো তারপর থেকেই, নাহলে আগে সবাইকে যেতে দিত। তো দেখতে পাচ্ছ সব বাংলাদেশের লোকেরা সব দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর এদিকে ইন্ডিয়ার লোকেরা দাঁড়িয়ে রয়েছে। এই যে চেয়ারগুলো পাতা রয়েছে এগুলো সব বাংলাদেশে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগলো ডাউকিটা। আর এদিকে সূর্য অস্ত যাওয়ার পথে, তো সত্যিই খুব সুন্দর লাগছে, এখান থেকে দেখতেও খুব সুন্দর লাগছে সেটা। আর ডাউকি নিয়ে তো কিছু বলাই নেই, খুব সুন্দর, মানে জলটাও এতটাই পরিষ্কার, জলের নিচ অব্দি পুরো সব দেখা যাচ্ছিল। তো বাচ্চারা খুব মজা করে নামালো, দেখি। আর এই যে আমরা যাচ্ছি, আমাদের বাঁ দিকে কিন্তু বাংলাদেশের বর্ডারটা পুরো পড়বে, মানে এই জঙ্গলটার এদিকগুলো সবই প্রায় বাংলাদেশের। তো একটু এগারেই দেখা যাবে যে বর্ডারটা পুরো কাঁটাতার দিয়ে করা রয়েছে। মানে কি সুন্দর জায়গা দেখো, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, এটা কিছুটা এগিয়ে গেলেই আবার বাংলাদেশের বর্ডার শুরু হয়ে যাবে, ওদিক দিয়ে আবার পুরোটাই বাংলাদেশ। এখান দিয়ে এই রাস্তাটা যাচ্ছে পুরো বর্ডার ঘেঁষে যাবে, এই যে সুপারি গাছগুলো সবই বাংলাদেশের। এই সামনে গেলেই কাঁটাতার দিয়ে শুরু হয়ে যাবে, পুরো ঘিরে রাখা রয়েছে। এই যে বাঁদিকে যে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই বাংলাদেশের, আর ডান দিকটা ইন্ডিয়ার, পুরোটা ঘেরা রয়েছে। একটু পরে গেলেই দেখা যাবে। মানে এখানে এরকম ব্যবস্থা আছে, কিছু কিছু দোকানে বাংলাদেশ থেকে লোকেরা কাজ করে আধার কার্ড দেখে আসে, সে কাজ করে, আবার বিকালবেলা হলে তার রিটার্ন চলে যায়। এই ব্যাপারটা রয়েছে, আমি ওখানে কথা বলে জানতে পেরেছি। এই যে শুরু হয়ে গেল বাংলাদেশের বর্ডার, এই জঙ্গলটা পুরো এবার স্পষ্ট বোঝা যাবে। এই যে জঙ্গলটা রয়েছে পুরোটাই, ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া, এরকমভাবে পুরোটাই প্রায় আমরা এখন যাব। এই যে পুরো মানে বর্ডার ঘেঁষে যেতে হবে। আর এই গেটগুলো হচ্ছে রাস্তা, এপার ওপার যাওয়ার রাস্তা। পুরো জঙ্গলের দিকটা পুরোটাই বাংলাদেশ। আমরা এই সোজা চলে যাচ্ছি, নিচ দিয়ে বর্ডারটা চলে যাচ্ছে বাংলাদেশের, এই আবার গা ঘেঁষে যাচ্ছি। এই ক্ষেতের জমিগুলো সব বাংলাদেশ। ওখানে একজন সিআরপিএফ দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে তার ক্যাম্প। কোনো লোকজন থাকে না, ওদেরকে একাকি দাঁড়িয়ে থাকতে হয় সারাদিন রাত। তো খুব সুন্দর ঘুরলাম সারাদিন। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলটার চারিদিকে অন্ধকার, শুধু হোটেলেই যা লাইট জ্বলছে, বাদ বাকি আশেপাশে আর কিচ্ছু নেই, পুরো অন্ধকারে ঘেরা। এই যে আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এই হোটেলে আমরা ছাড়া আর কেউ নেই। ওই হোটেলের ডান দিকে ওটা হচ্ছে কিচেন কাম রেস্টুরেন্ট। আর এই রাস্তাটা দেখো পুরো অন্ধকার, এপার ওপার কেউ নেই, কোনো লোক নেই, পুরো অন্ধকার রাস্তা। আর এখানে কোনো বাইরের কোনো হোটেলও নেই যে তোমরা কি খেতে, এখানে হোমস্টেতেই খেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আরও বেশি করে সবাই দেখতে পারে। এবং তোমাদের সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কার কেরম লাগলো। তো যদি কোনো ভুল হয় সেটাও জানিও, তাহলে আমি ভবিষ্যতে যখন ভিডিও বানাবো সেগুলো তখন ঠিক করে দেবো। তো থ্যাংক ইউ, গুড নাইট।